গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মার্ট গাইডেন্স। আজকে আমরা ইকোনমিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিক ইকুইটির কিছু বেসিক টার্মসের ব্যাপারে জানবো, যেখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন্স আসে। তাহলে চলো দেখে নিই। আজকে আমরা কি পড়বো বললাম? ইকুইটি। ইকুইটি মানে বেসিক্যালি শেয়ার। আচ্ছা, আমি এইখানে এই স্লাইডটাতে কয়েকটা ছোট জিনিস অ্যাড করেছি। ইকুইটি থেকে মূলত কি ধরনের কোয়েশ্চেন্স আসে, জেনারেলি এক একটা টার্ম এক্সপ্লেন করতে হয়। যেমন আমি তোমাদের বলে দিলাম যে ধরুন বললো এডিআর, জিডিআর এবং আইডিআর কি টপিক, এগুলো আসছি সেকেন্ড স্লাইডে, আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। কি ধরনের কোয়েশ্চেন আসি সেটা একটু বলে দিই, যাতে আমাদের অ্যাজেন্ডাটা ক্লিয়ার হয়ে যায়। কোয়েশ্চেনটা এরকম আসতে পারে, হয় এডিআর, জিডিআর, আইডিআর এদের ডেফিনেশন রিলেটেড কোনো এমসিকিউ ফর্ম করবে, আদারওয়াইজ এইটা বলবে যে ভারতবর্ষের ইকোনমির জন্য কোনটা ভালো। তখন হয়তো কোনোটাতে উত্তর দিয়ে দিল এইটা আর এইটা, কোনোটায় উত্তর দিল এইটা আর এইটা, কখনো দিল বোথ, বা কখনো আদার্স কম্বিনেশন। আমি যদি এডিআর, জিডিআর, আইডিআর কাকে বলে, কি জিনিস অল্প একটু নলেজ রাখতে পারি, তাহলেই আমি এই প্রবলেমটা সলিউশন করতে পারবো। আমরা ইকুইটি মার্কেটটা ওভাবেই করব। ক্লিয়ার এভরিওয়ান? কারো কিছু কোয়ারি আছে কেন এইভাবে পড়ছি টড়ছি এই ব্যাপারে? ওকে, এইবার আমরা শুরু করছি। আগে আমি দু একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব। স্টক এক্সচেঞ্জ, ওকে ইরেজার করা আছে। স্টক এক্সচেঞ্জ এটা প্রাইমারি মার্কেট নাকি সেকেন্ডারি মার্কেট? সেকেন্ডারি মার্কেট। ওকে, তাহলে আমাকে এবার বলো, হোয়াট ইজ প্রাইমারি মার্কেট অ্যান্ড হোয়াট ইজ সেকেন্ডারি মার্কেট? দুটোকে ডিফারেন্সিয়েট করছে কি? প্রাইমারি মার্কেট যেখানে নতুন একদম প্রাইমারি যেটাতে শেয়ারের কেনাবেচা হচ্ছে, আর সেকেন্ডারি মার্কেটটা হচ্ছে ওই মানে শেয়ার গুলোকে আবার রিপারচেজ করা হচ্ছে, মানে ঘোরানো হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি যদি খুব সহজে বলি তাহলে এরকম ভাবতে পারেন, যখন কোম্পানি ডিরেক্টলি ইনভেস্টরদেরকে শেয়ার দিচ্ছে, টাকা নিচ্ছে, দ্যাট ইজ কল প্রাইমারি মার্কেট। প্রাইমারি মার্কেটের কিছু টপিকস আছে, আইপিও, এফপিও, রাইটস ইস্যু, আমরা পড়বো এই ব্যাপারে। সেকেন্ডারি মার্কেটটা কি? যেখানে বায়ার সেলার এদের মধ্যে ট্রানজাকশন হচ্ছে, কোম্পানির সাথে নয়। অলরেডি কোম্পানির শেয়ার এক্স পার্সনের কাছে ছিল, এক্স পার্সন ওইটা ওয়াই পার্সনকে বেচে দিচ্ছে, সেইটা যেই ট্রানজাকশনটা যেখানে হয়, দ্যাট ইজ কল সেকেন্ডারি মার্কেট। এই প্রাইমারি মার্কেটের ব্যাপারটাও আমরা পড়বো, সেকেন্ডারি মার্কেটের ব্যাপারেও আমরা পড়বো। ওকে, এই সেকেন্ডারি মার্কেটে ইন্ডিয়াতে বেশ কিছু আছে, তার মধ্যে প্রমিনেন্ট দুটোর ব্যাপারে আমরা একটু পড়বো। একটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ, দ্যাট ইজ কল বিএসসি। বিএসসির ইন্ডেক্স তাকে বলা হয় সেন্সেক্স। সেন্সেক্সের একটা ফুল ফর্ম আছে, দ্যাট ইজ কল সেন্সিটিভ ইন্ডেক্স। সেন্সেক্স দুটো ওয়ার্ডের কম্বিনেশন থেকে তৈরি। অনেক ক্ষেত্রে একে সেন্সেক্স 30ও বলা হয়, কারণ এই যে মার্কেট ইন্ডেক্সটা আমাদের দেশে 30টা বড় কোম্পানি ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর থেকে নিয়ে বানানো হয়েছে। ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর মানে কেউ হয়তো ফার্মা সেক্টরের কোম্পানি, কেউ হচ্ছে টেলিকম ইন্ডাস্ট্রি, কারো একজনের মাইক চালু হয়েছে, আবার কেউ একটা হয়তো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, কেউ সিমেন্ট কোম্পানি। এইরকম ভাবে আমরা যে বলি না, বা আমরা নিউজ পেপারে পড়তে পারি, বা আমরা নিউজ মিডিয়াতে দেখি আজকে মার্কেট পড়ে গেছে বা কালকে মার্কেট উঠবে, এই ওঠা নামাটা এই ইন্ডেক্স গুলোর বেসিসে কাজ করে ব্যবহার করা হয়। গোটা মার্কেট উঠেছে কি পড়েছে সেটা বোঝার জন্য তো গোটা 4000 কোম্পানিকে দেখা যায় না। যেমন ভাবে আমরা ভাতের হাঁড়ি থেকে একটা চাল তুলে নিই, ওকে দেখে নিই ওটা সেদ্ধ হয়ে গেছে, দ্যাট মিনস যে আমার গোটা হাঁড়িটাই চালের সেদ্ধ হয়ে গেছে। সিমিলারলি এরকম একটা
ইন্ডেক্স আমরা নিয়েছি, সেই ইন্ডেক্সটা উঠেছে, দ্যাট মিনস স্টক মার্কেট উঠেছে। আবার সেই ইন্ডেক্সটা যদি পড়েছে তাহলে বলবো সেদিনকার মতো মার্কেট পড়েছে। সিমিলারলি আমাদের দেশের আরো একটা প্রমিনেন্ট বলতে পারো যেটা বর্তমানে বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এটা 1992 তে প্রতিষ্ঠিত হয়েছিল এবং দিস ইজ ফুললি অটোমেটেড ইলেকট্রনিক এক্সচেঞ্জ। বিএসইটা ইনিশিয়ালি অটোমেটেড ইলেকট্রনিক ছিল না, বাট এনএসই প্রথম দিন থেকেই কমপ্লিটলি ইলেকট্রনিক এবং এর ইন্ডেক্স হচ্ছে নিফটি 50। 50 নাম শুনেই বুঝতে পেরেছো, এখানে 30টা কোম্পানির বদলে প্রথম 50টা বড় কোম্পানিকে নিয়ে এই ইন্ডেক্সটা বানানো হয়েছে। আমি আরো ডিটেলসে এগুলো বলবো নেক্সট স্লাইডে, এটা বেসিক গুলো জেনে নাও। বিএসই কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1875 এবং দিস ইজ দ্য ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ ইন এশিয়া, নট অনলি ইন্ডিয়া, এশিয়ার মধ্যে সব থেকে পুরনো। মার্কেট ক্যাপিটালাইজেশনটা কি করে বুঝবো? ধরুন এরকম বলে, এই একটা কোম্পানি আছে, এর ধরুন 100টা শেয়ার আছে এবং প্রতিটা শেয়ারের ভ্যালু 10 টাকা, তাহলে টোটাল কোম্পানিটার ভ্যালু কত? এনিওয়ান? 1000। 1000 টাকা। এই যেটা পেলেন এটাই হচ্ছে এটা মার্কেট মার্কেট ক্যাপিটালাইজেশন। কটা শেয়ার আছে এবং প্রতিটা শেয়ারের ভ্যালু কত, এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি তখন যেটা পাবো দ্যাট ইজ কল মার্কেট ক্যাপিটালাইজেশন। তার মানে কোনো একটা কোম্পানির শেয়ার যদি বেশি হয় বা কোনো একটা কোম্পানির শেয়ারের ভ্যালু যদি বেশি হয়, এই দুটো থেকে আমি কোনোভাবেই গেস করতে পারবো না যে কোম্পানিটা বড় কিনা বা কোম্পানিটা মার্কেট ক্যাপিটালাইজেশন বেশি কিনা। আমাকে দুটোই লাগবে, দুটোকে আমি মাল্টিপ্লাই করেই বুঝতে পারবো। যেমন ধরুন একটা শেয়ার প্রাইস হচ্ছে 5 টাকা, ধরুন তার শেয়ারের সংখ্যা 100 টাকা। আর একটা কোম্পানি, তার একটা শেয়ারের প্রাইস 50 টাকা, কিন্তু ধরুন ওর টোটাল শেয়ারই আছে একটা, তাহলে কোনটা বড় কোম্পানি? প্রথমটা না দ্বিতীয়টা? স্যার প্রথমেরটা। এইটাই হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। ঠিক আছে, শেয়ারের ভ্যালু এবং নাম্বার অফ শেয়ার বোথ লাগবে। এইবার আরেকটা টার্ম এখানে অ্যাড হয়েছে, ফ্রি ফ্লোট। ফ্রি ফ্লোটটা নাথিং, আপনাদের খুব বেশি জানতে লাগবে না। ডাইলিউট করে ওগুলো না। ফ্রি ফ্লোট মানে হচ্ছে যেইগুলো কেনা বেচার জন্য অ্যাভেলেবেল। কোম্পানির মালিক কিছু হয়তো শেয়ার হোল্ডিং নিজের কাছে রেখেছে, সেগুলো মার্কেটে কেনা বেচা হয় না, সেইগুলো বাদ দিয়ে যেগুলো কেনা বেচা হয় সেই হিসেবে দেশের বড় 30টা কোম্পানি যেটা বিএসসি তে লিস্টেড আছে সেইগুলো নিয়েই বিএসসির ইন্ডেক্সটা তৈরি হয়েছে, দ্যাট ইজ কল সেন্সেক্স। সেম জিনিসটাই এনএসসির ক্ষেত্রে আপনি জানবেন, শুধুমাত্র এখানে কোম্পানির সংখ্যাটা 50 হয়ে যাবে, বাকি ইন্ডেক্সের কি নাম? নিফটি 50। এইভাবেই আমরা মনে রাখবো সেন্সেক্স 30, নিফটি 50, কিন্তু ইন্ডেক্সের নাম এটা নয়, ইন্ডেক্সের নাম সেন্সেক্স এবং এটার নাম কিন্তু নিফটি 50। ব্যাস, বাকি এখানে আছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডটা কি? খুব অল্প কথায় জানলে এরকম বলতে পারেন, একটা ঝুড়ি আছে, সেখানে আমি 10 টাকা দিলাম, আপনি 20 টাকা দিলেন, ভাস্কর দামি লোক, ভাস্কর 50 টাকা দিল, এইভাবে ধরুন এইখানে টোটাল 100 টাকা জমলো। আমি ভাস্কর বা আপনি, আপনারা কেউই স্টক মার্কেট খুব ভালো জানি না, ডিরেক্টলি কেনাবেচা করতে পারি না। তার বদলে আমি একজন পার্সন এক্স কে নিযুক্ত করলাম। ইনি কি করবেন? ইনি স্টক মার্কেটে এক্সপার্ট মানুষ, ইনি জানবেন কোনটা কিনতে হবে কোনটা বেচতে হবে, সেই অনুযায়ী আমাদের 100 টাকা নিয়ে উনি কেনাবেচা করবেন। যদি 100 টাকাটা বেড়ে গিয়ে 120 টাকা হয়, সেখান থেকে উনি ওনার পারিশ্রমিক কেটে রাখবেন, বাকি যতটুকু টাকা থাকলো ধরুন 119 টাকা, সেই 119 টাকাটা ইনিশিয়ালি আমরা যতটা ক্যাপিটাল ইনভেস্ট করেছিলাম সেই রেশিওতে আমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে।
যেমনভাবে অভিজিৎ স্যার অংশীদারি কারবার পড়িয়েছেন বা পড়াবেন হয়তো, সেম জিনিসটাই মিউচুয়াল ফান্ডে কাজে লাগে। এতে লাভ কি হয়? আমি আপনি যারা সাধারণ মানুষ, যারা শেয়ার মার্কেট বুঝি না, তারাও শেয়ার মার্কেটে আসতে পারি। প্রফেশনাল মানুষ একজন আছে, যিনি এই সমস্ত জিনিস বোঝেন, তারা আমাদের ফান্ডটা ম্যানেজ করে। দ্বিতীয়ত রিস্ক, একটা কোম্পানিতে ইনভেস্ট করতাম, সে হয়তো ডুবে যেত, তার বদলে আমার টাকাটা অনেক ছোট ছোট কোম্পানিতে ছোট ছোট অ্যামাউন্টে ইনভেস্ট হবে। ডাইভার্সিফিকেশন অফ রিস্ক। এবং যেহেতু ছোট ছোট অ্যামাউন্ট ইনভেস্টেড হবে, সেই জন্য একটা কোম্পানি ডুবে গেলেও আমার লসটা কম হবে। এটা হ্যাঁ, মিউচুয়াল ফান্ড একবার ইয়ে করুন, নেটওয়ার্ক ইস্যু। কে মিউচুয়াল ফান্ড বুঝতে পেরেছেন? খুব শর্টে বলতে হবে কিন্তু। কেউই বুঝতে পারেননি? স্যার বলবো? That's একটা হ্যাঁ, হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে একজন যে বলুন। মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোকে বলা হয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এতে কি করা হয়, বিভিন্ন কোম্পানির যে স্টকস বা মার্কেটের যে শেয়ারস আছে সেগুলোতে আমাদের যাদের একদমই মূলধন কম বা আমরা যারা শেয়ার মার্কেট সম্বন্ধে অতটা অবগত নই, সেটা একজন ফান্ড ম্যানেজার আমাদের বিহাফে সেটাকে ইনভেস্ট করেন এবং সেই ইনভেস্টমেন্ট থেকে প্রতি মাস বা প্রতি ইয়ারে যে ডিভিডেন্ডটা পাওয়া যায় তার কিছুটা পার্সেন্ট সেই ফান্ড ম্যানেজার বা এমসি রেখে দেন, বাদ বাকি আমরা তার প্রফিটটা পাই। এটাই, মানে অন্তত ছোট করে এইটুকু বলতে পারি। যিনি কোয়েশ্চেন করেছিলেন উনি কি কনভিন্সড? হ্যাঁ স্যার, ওটা জানি স্যার, কিন্তু 120 - 119 যেটা আপনি লিখেছেন ওটার কথা বলছিলাম। আচ্ছা, ওইটা হচ্ছে ওই যে ভদ্রলোক আপনার হয়ে কাজ করছেন, উনি তো আর চ্যারিটি করছেন না, উনি ওনার পারিশ্রমিক রাখবেন। ওইটাই আমি 1 টাকা ওনাকে পারিশ্রমিক হিসেবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে দ্যাট স্যার। ইজ কল্ড স্যার এসআইপিও তো টোটাল এটার মধ্যেই এক্সপেন্স পড়ে, তাই রেশিও, তো? টিইআর। হ্যাঁ, কি বলছেন আরেকবার বলুন। স্যার এসআইপিও তো এই মিউচুয়াল ফান্ডের মতোই, মানে সিস্টেম্যাটিক এসআইপি ইনভেস্টমেন্ট হচ্ছে যেটা। ইজ অ্যান ভেহিকল। আপনি এই কোয়েশ্চেনটা রাখুন, ক্লাসের শেষে আলোচনা করব। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, এইখানে ডিম্যাটেরিয়ালাইজেশনের ব্যাপার আছে, সেকেন্ড স্লাইডে ওই টপিকটা আছে, আমি বলে দেব। নেক্সট এই জায়গাটা দেখি, ডেরিভেটিভস। ডেরিভেটিভ কথাটার বাংলা করলে কি দাঁড়ায় বলুন কেউ? উপজাত আর কি, মানে একটা থেকে আরেকটা পাওয়া যাচ্ছে। এক্স্যাক্টলি। যেমন ধরুন এই গাছটা, এই গাছ থেকে আমরা ফল পাই, এইটাকে বলা হয় অ্যাসেট, সেখান থেকে যেটা পাই দ্যাট ইজ কল্ড ডেরিভেটিভ। যেমন ধরুন আমরা কেমিক্যাল রিয়াকশনস করি, এ প্লাস বি, তারপরে ধরুন এক্স প্লাস ওয়াই পেলাম, এদেরকে কি বলা হয়? রিএজেন্ট বা রিয়াক্ট্যান্টস। আর এই দুটোকে কি বলা হয়? ডেরিভেটিভস বলা হয় না? এখানেও তাই হবে। ডেরিভেটিভসটা আসলে কি? বিভিন্ন রকম আন্ডারলাইং অ্যাসেট থাকবে, যেমন ধরুন স্টকস হতে পারে, বন্ডস হতে পারে, কমোডিটিস মানে গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, এটসেট্রা এটসেট্রা, যে কোনো কমোডিটিস, ইভেন কি গম, ধান, এগুলো কারেন্সিস মানে ইউরো, ডলার, ইন্ডিয়ান রুপিস, মার্কেট ইন্ডিসেস। এক্ষুনি আপনাদেরকে দুটো ইন্ডিসেস বললাম না, নাম বলুন দেখি। সেন্সেক্স আর Sensex নিফটি আর ওগুলো। সেন্সেক্স আর নিফটি, হ্যাঁ, এরা অবশ্যই মার্কেট ইন্ডিসেস। ওকে, আচ্ছা, কি বলতে গেছিলাম যেন, হ্যাঁ, ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভটা কি? ডেরিভেটিভটা হচ্ছে এরকমই কোনো একটা আন্ডারলাইং অ্যাসেট থাকবে যার নিজের ভ্যালু আছে, সেই ভ্যালুয়েবল অ্যাসেটের দাম ওঠানামা নিয়ে আমি কাজ করব। ডেরিভেটিভস এর কিন্তু নিজের কোনো ভ্যালু নেই, ওর ভ্যালুটা হচ্ছে ওর আন্ডারলাইং অ্যাসেট। যেমন ধরুন ডেরিভেটিভের মূলত 4 ধরনের কেস হয়। একটা হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্ট, একটা হচ্ছে ফিউচার কন্ট্রাক্টস, একটা হচ্ছে অপশনস, একটা সোয়াপস। যারা শেয়ার মার্কেটে কাজ করেন তারা হয়তো এই টার্মটা শুনেছেন, এফএনও। এইটা অ্যাকচুয়ালি ফিউচার অ্যান্ড অপশনস, এই দুটো নিয়েই কাজ করা হয়। আমি একটা একটা করে বলছি, একটু বোঝার চেষ্টা করুন। ফরওয়ার্ড কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট মানেই বুঝতে পারছেন একটা চুক্তি,
ফরওয়ার্ড কন্ট্রাক্টস মানে কি? দুটো চুক্তি হবে। ধরুন এই হচ্ছে আমি পার্সন এ, এই হচ্ছে ধরুন আরেকটা পার্সন বি। এদের দুজনের মধ্যে একটা কন্ট্রাক্ট হলো। কন্ট্রাক্টটা কি? যেখানে ফিউচারের একটা প্রাইস দিয়ে আমরা কোনো একটা জিনিস কেনা বেচা করব, এটা ডিসাইড করলাম। এক্সাম্পল, ধরুন আপনারা সবাই লেস খান। লেস কি দিয়ে তৈরি হয়? পটেটো চিপস, তার মানে আলু দিয়ে তৈরি হবে। লেস প্রতিদিন তো আর সবজি বাজারে যায় না যে সেখান থেকে আলু কিনবে। লেস কি করে, যখন চাষিরা আলু চাষ করতে শুরু করে বা আলু হারভেস্ট করতে শুরু করে, সেই সময় লেস কোম্পানি ওদের কাছে পৌঁছে যায়, দিয়ে বলে, দেখো ভাই, আমি আজকে মার্কেটে প্রাইস হচ্ছে আলু ধরো 50 টাকা পার কেজি। আমি আজ থেকে 3 মাস পরে অগস্ট মাসের 1 তারিখে তোমার কাছ থেকে আলু কিনবো 70 টাকা পার কেজি। তখন মার্কেট প্রাইস যাই হয়ে যাক, আমি কিন্তু তোমার সাথে 70 টাকায় লিগ্যাল কন্ট্রাক্ট সাইন করলাম। মার্কেটে যদি তখন আলু 30 টাকা কেজি হয়, তাও তুমি আমাকে 70 টাকায় বেচবে। মার্কেটে যদি তখন আলু 100 টাকা কেজি হয়, তখনও 70 টাকায় বেচবে। এইটাই হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্ট। এটা এই যে বললাম, এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় ওভার দ্য কাউন্টার। মানে যেখানে দুজন পার্সন নিজেরাই নিজেদের মধ্যে ডিল করে নেয়, কোনো এক্সটার্নাল বড় এজেন্সি বা কোনো এক্সচেঞ্জ এদেরকে আনে না। এখানে ডিফল্ট হওয়ার চান্স কিন্তু বেশি। ধরুন সেই মুহূর্তে মার্কেটে প্রাইস 100 টাকা করে কেজি। যেই চাষিটা 70 টাকা কেজিতে কন্ট্রাক্টে সাইন করেছিল, সে যদি আলু নিয়ে অন্য কোথাও পালিয়ে যায়, সে যদি না দেয়, সে যদি বলে আমার আলু খারাপ হয়ে গেছিল, আলু হয়নি, অ্যাকচুয়ালি হয়তো আগে আলু হয়ে গেছিল, বেচে দিয়েছে, এইরকম জিনিস কিন্তু ঘটতে পারে। এই ঘটনাটাকে কি বলা হয়? ফরওয়ার্ড কন্ট্রাক্ট। ওকে, এবার আসছে ফিউচার্স কন্ট্রাক্ট। সেম জিনিস। ফিউচার কন্ট্রাক্টস মানে কি? আমি ফিউচারে কেনা বেচা করব, তার ব্যাপারে একটা কন্ট্রাক্ট বানিয়েছি। কিন্তু এখানে কি হচ্ছে, এক্সচেঞ্জ ট্রেডের ব্যাপারটা আসছে। মানে এখানে শুধুমাত্র দুটো মানুষ বা দুটো ইনস্টিটিউট তাদের নিজেদের মধ্যে ডিল করে নিচ্ছে না, এই সবকিছুই ধরুন একটা এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এখানে এই সমস্ত ট্রেড হবে। তাহলে এখানকার একটা লিখিত ডকুমেন্ট থাকবে, সব শর্ত সবকিছু আগে থেকে লেখা থাকবে, এবং এখানে একটা অ্যামাউন্ট আগে থেকে পে করতে হবে। ধরুন এই চাষির আর লেজের এক্সাম্পলটা নেই। লেজের যে কোম্পানি, তারা বলে দিয়েছিল যে আমরা 70 টাকা কেজি করে নেব। ওই হিসেবে ধরুন পার কেজি ও 1 টাকা করে অলরেডি অ্যাডভান্স পেমেন্ট করে রাখলো। ধরুন ও বলেছিল 1 কুইন্টাল নেব। 1 কুইন্টালে কত কেজি হয়? 100 কেজি। তাহলে ওকে আগে থেকে 100 টাকা ওই চাষিকে দিয়ে রাখতে হবে। এই যে 100 টাকাটা আগে থেকে দিয়ে রাখলো, যেটাকে আমি বলছি অ্যাডভান্স, এইটাকেই ইকুইটি মার্কেটের ভাষাতে বলা হয় মার্জিন। এই দুটো জায়গা বোঝা গেছে? এই ওয়ার্ডগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। কাকে বলছে মার্জিন, কাকে বলছে ওভার দ্য কাউন্টার, কোনটাকে বলছে এক্সচেঞ্জ ট্রেডেড। ফরওয়ার্ড আর ফিউচারটা কি বোঝা গেছে সবার? তো তো স্যার, মার্জিনটা তো আমি একটা জিনিস বলতে চাইছি। হ্যাঁ, অনিন্দ স্যার মানে বলুন। হ্যাঁ, ফিউচার কন্ট্রাক্টস তার মানে বেসিক্যালি টাইপ অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট, যেটা শুধুমাত্র যেখানে স্টক এক্সচেঞ্জ ইনভলভ থাকছে, তাই তো? রাইট। ওকে। আচ্ছা, হ্যাঁ, যিনি স্যার কোশ্চেনটা ফিউচার করেছিলেন কন্ট্রাক্টে বলুন। বলছি ফিউচার কন্ট্রাক্টে যেহেতু ওই যে অ্যাডভান্স পেমেন্ট বা যেটাকে মার্জিন বলছেন, হ্যাঁ, এটা দেওয়া থাকছে, তার জন্য এখানে মানে চাষিটা আর ওই লেস কোম্পানিকে আর ধোকা দিতেও পারবে না, মানে দিতে বাধ্য তখন বা ওই যে বোথ। প্রাইসটাই হবে আমরা ফিউচারে ওটা। সবসময় ভাবি যে চাষিরাই ধোকা দেবে, বাট লেস কোম্পানিও ধোকা দিতে পারবে। আচ্ছা, আমি আরো একবার শর্টে খুব বলে দিচ্ছি। যিনি জিজ্ঞাসা করলেন, যখন দুটো মানুষ ইনফর্মাল ওয়েতে নিজেদের মধ্যে একটা কন্ট্রাক্ট সাইন করবে, যেখানে তারা ডিসাইড করে নেবে ফিউচার ডেটে, ফিউচার একটা প্রাইসে, ইররেসপেক্টিভ অফ মার্কেট প্রাইস অ্যাট দ্যাট টাইম, ওরা ওই ট্রেডটা করবে, দ্যাট ইজ কল ফরওয়ার্ড কন্ট্রাক্ট। ফরওয়ার্ড মানেই বুঝতে পারছেন আগে হবে, কন্ট্রাক্ট মানে বুঝতে পারছেন লিগ্যাল কন্ট্রাক্ট। এই জিনিসটা কোনো লিগ্যাল ব্যাকিং নেই, কেউ একজন পিছু হটতেই পারে।
তখন অন্য পার্সনের লস হবে। সেম জিনিসটাই যদি একটা ইনস্টিটিউশনের সামনে হয়, মানে ধরুন ফিউচার কন্ট্রাক্টটা ভাবতে পারেন এরকম, এটা সাদা কাগজে লেখা হয়েছিল, যার কোনো লিগ্যাল ব্যাকিং নেই। ফিউচার কন্ট্রাক্টটা ধরুন একটা ফরওয়ার্ড কন্ট্রাক্টস, যেটা হয়তো স্ট্যাম্প পেপারে লেখা হয়েছে, সেম জিনিসটাই। সেইটাই এনএসি তে লিস্টেড আছে, বা এনএসির কাছে একটা ডকুমেন্ট আছে, একটা রেকর্ড মেনটেন্ড আছে। এখানে কিন্তু ফেরত আসার খুব একটা রাস্তা নেই, এটা আপনাকে এক্সিকিউট করতেই হবে। আর এইটা করার সময় একটা মার্জিন অ্যামাউন্ট পে করে রাখতে হয়। যেহেতু এই এনএসি টেনেসি এখানে আছে, তার জন্য কি হয়, এই যে ট্রেডটা হবে তার জন্য একটা নমিনাল অ্যামাউন্ট যে বায়ার সে সেলারকে আগে থেকে দিয়ে রাখে। অল্প কিছু বুঝতে পেরেছেন কি? মোটামুটি হ্যাঁ, আরেকবার যখন রেকর্ডের ক্লাসটা আমরা প্রোভাইড করে দেবো, কয়েকবার গো থ্রু করবেন। আই উইশ কি আপনি বুঝতে পারবেন। তখনও যদি না বুঝতে পারেন, একবার আমাকে ডিএম করবেন, আই উইল ট্রাই টু এক্সপ্লেন। ওকে, নেক্সট দুটো অপশন আছে। একটা হচ্ছে অপশনস। অপশনটা কি? এইটা সত্যিই একটা অপশনস। অপশন মানে সামটাইম আই অ্যাকসেপ্ট দ্যাট অর আই ক্যান রিজেক্ট দ্যাট, এটাই হচ্ছে অপশন। এই ফিউচার কন্ট্রাক্টটাই ধরুন আমাকে এক্সিকিউট করতেই হবে, বাট এই অপশনটা সেম ফিউচার কন্ট্রাক্ট মতোই, আমি সাইন করেছি, আমি বলে রেখেছি ইন ফিউচারে আমরা করব, তার জন্য আমি মার্জিনও নিয়েছি, বাট একটা অপশন রেখেছে। ধরুন আবার সেই চাষির কথাই ভাবি, 50 টাকা, আচ্ছা খুব জোরে বৃষ্টি নেমেছে এখানে, 50 টাকায় আলু যখন চলছিল, লেস কোম্পানি আর চাষি দুজনেই ডিসাইড করেছে যে 3 মাস পরে 70 টাকা করে আলু কিনবো। তার অনুপাতে 1 কুইন্টাল যেহেতু কিনবে, লেস কোম্পানি চাষিটাকে 100 টাকা অলরেডি দিয়েও দিয়েছে। এই 100 টাকাটাই হচ্ছে মার্জিন। এইবার হ্যাঁ, এফএনওর ব্যাপারটা আসছে। এই অপশনস যেটা, ওই অপশন ওর কাছে দুটো থাকবে। ওই ধরুন চাষিটা তখন 70 টাকা করে বেচবে কিনা ডিপেন্ড করছে কিসের উপরে, মার্কেট প্রাইস কত। যদি তখন মার্কেট প্রাইস 100 টাকা হয়, তাহলে এই 30 টাকা করে পার কেজি ও লস করবে। আর যদি মার্কেট প্রাইস তখন 50 টাকা পার কেজি হয়, তাহলে প্রতি কেজিতে সে 20 টাকা করে লাভ করবে। এই যে বেচবে না বলছে, এইটাই দুটো অপশন হয়। এই অপশনে দুটো ভাগ, একটাকে বলে কল, একটাকে বলে পুট। যদি আমি চাই নির্দিষ্ট দামে কিনবো, তখন আমি কল কিনবো। যদি আমি ভাবি নির্দিষ্ট দামে বেচবো, তাহলে পুট কিনবো। এই কল কেনা, পুট সেল, এফএনও যারা করে তারা ভালো বুঝবে। আমি শুধু অপশনসে এইটুকুই মাথায় রাখবো, আমার কাছে এখানে অপশন থাকবে, আমি চাইলে কিন্তু নাই বেচতে পারি। বা আমি যদি লেস কোম্পানির অ্যাঙ্গেল থেকে বলি, আমি চাইলে কিন্তু নাই কিনতে পারি। এক্ষেত্রে আমার লসটা কি হবে? আমি যদি লেস কোম্পানির অ্যাঙ্গেল থেকে বলি, এই যে 100 টাকা আমি দিয়েছিলাম মার্জিন হিসেবে, এই মার্জিনটা কিন্তু ছেড়ে দিতে হবে, মার্জিন আর তুমি ফেরত পাবে না। এইটুকু জানলে, কল পুট আর টার্ম গুলো জানলে অপশনসের এনাফ, মানে পরীক্ষার অ্যাঙ্গেল থেকে যারা স্টক মার্কেট ট্রেড করবে তাদের ব্যাপার আলাদা। এই জায়গাটা কি অল্প কিছু বোঝা গেল? বলে ফেলুন। হ্যালো হ্যাঁ স্যার, বলুন। বলছি ওই যে মার্জিনের যে ব্যাপারটা আপনি বললেন, ওটা কি মানে কোনো একটা ফিক্সড রেট আছে, না ওরা নিজেদের মধ্যে ঠিক করে নেবে? না 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 না, দেখুন মার্জিনটা কখন আসছে, যখন শেয়ার মার্কেটের কথা আসছে, সেখানে ওটা ফিক্সড থাকে, লট ওয়াইজ থাকে আর কি। ঠিক আছে। আচ্ছা, ওকে স্যার। তারপরে আরেকটা অপশন দেখুন, সোয়াপ। সোয়াপে খুব বেশি আমরা জানবো না। সোয়াপ মানেই বুঝতে পারছেন, বেসিক্যালি চেঞ্জ, স্যার স্যার একটা এক্সচেঞ্জ কোশ্চেন অফ আছে, সামথিং। বলছি স্যার হ্যাঁ বলবো? বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি স্যার, মার্জিনটা যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তো এখানে হ্যাঁ ফার্মারের তো মানে ইন পার্সপেক্টিভ অফ ফার্মার, মানে তার তো লাভ হচ্ছে এখানে, তাহলে তাই তো? হ্যাঁ ঠিক।
কিন্তু এটাই ব্যাপারটা জানতে কি বলুন চাইছি। তো, আমি যে লেজ আর এর এক্সাম্পলটা দিলাম, এখানে আপনি শুধুমাত্র একটা তরফই দেখলেন। অ্যাকচুয়ালি কিন্তু যখন এগ্রিমেন্টটা হবে, শুধু লেস কোম্পানি যে ফার্মারকে টাকা দেবে তা তো নয়, সে বিনিময়ে ফার্মারের কাছ থেকে তো কিছু নিয়ে রাখবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নইলে তো না, তার যে তো টাকা কমপ্লিট দেবে লস তার না। তো আলটিমেট লাভ, লাভ হ্যাঁ, হ্যাঁ, লস হ্যাঁ। হবে, যে টাকা দেবে। যে টাকা দিয়ে রাখবে তার লস হবে, আর হ্যাঁ, যদি হ্যাঁ, এর পাশ থেকে টাকার বদলে এগ্রিমেন্ট করে থাকে তাহলে ওর লাভ হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। যাই হোক, এর থেকে খুব বেশি আমরা ঢুকবো না, এটুকু এনাফ। নেক্সট আসছে সোয়াপ। সোয়াপ মানে কি বললাম, সামথিং এক্সচেঞ্জ করব। সেই সোয়াপটা বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। একটা হতে পারে ইন্টারেস্ট রেট সোয়াপ, আরেকটা হবে কারেন্সি সোয়াপ। সোয়াপ থেকে এইটুকুই জানবো, দুটো জিনিস বলে দিচ্ছি। একটা হচ্ছে কি ইন্টারেস্ট রেট সোয়াপ, আর একটা হচ্ছে কারেন্সি সোয়াপ। এই দুটো জিনিস জানবেন, আর কিচ্ছু জানবেন না। বাকি ওটিসি আর এক্সচেঞ্জ ট্রেডেড, এটা তো বোঝাতে পারলাম, যেখানে নিজেদের মধ্যে ডিল করে নেব, কোনো ফর্মার অর্গানাইজেশন আসবে না, দ্যাট ইজ কল ওভার দ্য কাউন্টার, সাদা কাগজের হিসাবপত্র ধরুন। এক্সচেঞ্জ ট্রেডেড, এক্সচেঞ্জ মানে কি বিএসসি এনএসসি, এছাড়াও এমসিএক্স আছে, অনেক ইনস্টিটিউট আছে, অনেক এক্সচেঞ্জেস আছে। সেরকম কোন একটা এক্সচেঞ্জে যদি এই লেখাপড়া হয়ে থাকে, দ্যাট ইজ কল এক্সচেঞ্জ ট্রেডেড, মানে স্ট্যাম্প পেপার। এই পেজটা কি বোঝা গেছে? আমি এইটা পরে বোঝাচ্ছি, ডিম্যাটের ব্যাপারটা পরে বোঝাচ্ছি। এই দুটো জায়গা কি বোঝা গেছে? আচ্ছা, ডিম্যাটটা বলেই দিই, এই পেজে আসে যখন। ডিম্যাট, ডিম্যাট কথাটা এসছে কোথা থেকে? ডিম্যাটেরিয়ালাইজেশন। ম্যাটার মানে কি? একটা বস্তু যেটা জায়গা ঘেরে, ওই বস্তুটাকেই আমি ডিজিটালাইজ করে নিচ্ছি, দ্যাট ইজ কল ডিম্যাটেরিয়ালাইজেশন অফ শেয়ারস। অ্যাকচুয়ালি আগেকার দিনে কি হতো, ধরুন বর্তমান দিনে আমরা কি করি, আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাই। কিভাবে করি? আমরা কোনো একটা ব্রোকারের থ্রু দিয়ে অ্যাকাউন্ট খুলি, গ্রো, জিরোধা, আইসিআইসিআই সিকিউরিটিজ, এসবিআই সিকিউরিটিজ, যে কেউ হতে পারে। ব্রোকার কেন দরকার? আমি আগেই বলেছি, সেকেন্ডারি মার্কেটের কেনা বেচা, দ্যাট মিনস বিএসসি বা এনএসসি তে কেনা বেচা আমরা ডিরেক্টলি করতে পারি না, একজন ব্রোকারের থ্রু দিয়েই যেতে হয়। তো সেই ব্রোকারের কাছে গিয়ে আমি একটা ব্রোকিং অ্যাকাউন্ট খুললাম, সেই ব্রোকিং অ্যাকাউন্টে আমি কেনা বেচা করতে পারছি। ওখানে ডিজিটালি দেখা যাচ্ছে এই রকম ব্যাপার, যে আপনার অ্যাকাউন্টে এত কটা স্টক আছে, এত কটা কি আছে। এই জিনিসগুলো ইনিশিয়ালি ছিল না। ইনিশিয়ালি কিরকম ছিল? ইনিশিয়ালি এরকম হতো, ধরুন আপনি রিলায়েন্সের শেয়ার হোল্ডার, আপনার কাছে কিন্তু লিখিত কাগজ থাকতো, সেই কাগজে লেখা থাকতো অমুক পার্সন, ইনি রিলায়েন্সের প্রাউড শেয়ার হোল্ডার, এনার কাছে 10 টাকা দামে 5টি শেয়ার আছে। যদি কোনো কারণে আপনি এই কাগজটা হারিয়ে ফেলেন, তাহলে আর কোনো পাত্তাই করা যাবে না যে ওই 5টা শেয়ার কার কাছে ছিল। এই জিনিসটাকে থেকে বেরিয়ে আসার জন্য, যে হারিয়ে গেলে, পুড়ে গেলে, নষ্ট হয়ে গেলে, জলে ভিজে গেলে, অনেক ক্ষেত্রে ওই ফিজিক্যাল শেয়ারের তো আর কোনো অস্তিত্ব থাকবে না। সেই জিনিসটাকে ওভারকাম করার জন্য ডিম্যাটেরিয়ালাইজেশন বা ডিম্যাট অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে। ওকে, এইবার কি করে ক্রিয়েট হয়েছে, কি ব্যাপার? প্রথমত, ধরুন এই মুহূর্তে আপনার বাড়িতে আপনার গ্র্যান্ড প্যারেন্ট একজন রিলায়েন্সের শেয়ার কিনেছিলেন, দিয়ে ভুলে গেছেন, আপনার জানা নেই। হঠাৎ করে গ্র্যান্ড প্যারেন্টের একটা পুরনো সিন্দুক আপনি খুঁজছিলেন, সেখানে আপনি একটা কাগজ পেলেন, সেই কাগজে লেখা আছে এই যে 10 টাকা দামের 5টা শেয়ার আছে। 10 টাকা কিন্তু তখনকার দিনে, ধরুন ওইটা 1979 সালে আপনার গ্র্যান্ড প্যারেন্ট কিনেছিলেন। এই কাগজটার বর্তমানে কোনো মূল্য নেই, কিন্তু এইটাকে যদি আমি ডিম্যাট ফর্মে ট্রান্সফার করে ফেলতে পারি, হিউজ অ্যামাউন্টের একটা টাকা পাবেন আপনি। সেই জিনিসটাই আমি এক্সপ্লেন করছি,
কি করবেন আপনি? প্রথমে এই ফিজিক্যাল শেয়ারটা নেবেন, সেটা একটা জায়গায় আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। যেরকম বললাম গ্রো, জিরোধা এটসেট্রা, এটসেট্রা সেরম জায়গাতে আপনি যাবেন, দিয়ে এই কাগজটা দেবেন। ওনারা এই কাগজটা নেবেন, আপনার কাছ থেকে কিছু ফিজ নেবেন। এই কাগজটাকে ওনারা জমা করে দেবেন ডেপোজিটরিতে। সেই ডেপোজিটরি বর্তমানে ভারতবর্ষে ২ টো আছে। একটা আছে NSDL এবং একটা হচ্ছে CDSL। এই দুটো হচ্ছে দেশের সেন্ট্রাল এজেন্সি। কোনো ঠগ জোচ্চুরি হওয়ার চান্সেসই নেই। এই সমস্ত জায়গাতে আপনার যে আপনার যে ফিজিক্যাল শেয়ারটা ছিল সেইটাকে চেঞ্জ করে ডিম্যাট ফর্মে দিয়ে দেওয়া হবে। তারপরে আপনি ডিজিটালি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টে রিলায়েন্সের ৫ টা শেয়ার চলে এসছে এবং তার বর্তমান প্রাইস কি ইলেকট্রনিক্যালি সেটা আপডেট হতে থাকবে। খুব সহজভাবে যদি বলি, এরকম ভাবতে পারেন আপনার পকেটে ছেঁড়া পুরনো ৫০০ টাকার নোট ৪ টে বেরোলো। যদি সেইটা লিগ্যাল টেন্ডার হয়, ওই ৫০০ টাকার নোটগুলো আপনি ব্যাংকে নিয়ে গেলেন, ব্যাংকে জমা করে দিলেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ২,০০০ টাকা জমা পড়ে গেল। এইটাই হচ্ছে ডিম্যাট। কেন করলাম, কেন করতে হবে, সেইগুলো এখানে বেনিফিটসে এক্সেস করানো হয়েছে। এই জায়গা থেকে কারো কিছু কোয়েশ্চেন আছে? বুঝতে পেরেছেন? হোয়াট ইজ ডিম্যাট? হোয়াই ইট ইজ নেসেসারি? হোয়াই ইট ওয়াজ ডান? কবে হয়েছে এটা? সবকিছুই দেখুন সেই এলপিজির সাথে রিলেটেড 1997। কারো কিছু কোয়েশ্চেন থাকলে করুন, আর বুঝতে না পারলে আবার একবার রেকর্ডেড ভিডিওটা গো থ্রু করবেন। এই যে সেকেন্ড প্রসেসটা স্যারেন্ডার, এটা কি মানে ফিজিক্যালি গিয়ে জমা দিতে হয় ওই মানে অফিসে, নাকি এটা এখন ডিজিটাল ফরম্যাটও হয়? ডিপেন্ডস আপনি কোথায় অ্যাকাউন্ট খুলেছেন। যদি ওটা সাপোজ এঞ্জেল ওয়ান, গ্রো, সাপোজ জিরোধা ধরুন এটসেট্রা আমার হয়, গ্রোতে আছে। না ওটা অনলাইনে আপনাকে ফটো তুলে আপলোড করতে হবে। ওকে। যদি আপনার সেটা ICICI সিকিউরিটিজ হয়, SBI হয়, তাহলে হুম। আপনাকে গিয়ে ফিজিক্যালি জমা করতে হবে। যাই হোক, হ্যাঁ আচ্ছা, স্যার, আমি এটাতে ওইটাই স্যার বলতে কত চাইছিলাম। % গভর্নমেন্টের ট্যাক্স তাহলে কি মোটামুটি দিতে হয়? দেখুন এই মুহূর্তে ট্যাক্স দুটো ভাবে দেওয়া হয়। ট্যাক্সটা কিসের উপরে পড়ে? ট্যাক্সটা পড়ে ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইনটা কিরকম? আপনি ১০০ টাকা ইনভেস্ট করেছিলেন ২০১০ সালে, বর্তমানে ওর ভ্যালু দাঁড়িয়েছে ২০০ টাকা। তাহলে আপনার ক্যাপিটাল গেইন কত? ১০০ টাকা। এই ১০০ টাকার উপরে ট্যাক্স দিতে হবে। ট্যাক্সটা আবার দুটো ভাবে হয়। এই যে ক্যাপিটাল গেইন ট্যাক্স যদি বলি, ক্যাপিটাল গেইন ট্যাক্সকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে LTCG, একটাকে বলে STCG। দ্যাট মিনস লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। অ্যাকর্ডিং টু সেবি, শেয়ার মার্কেটে 365 ডেজ বা 1 ইয়ার ইজ দ্য কাট অফ টাইম। 365 ডেজের নিচে হলে আপনার প্রফিটের উপরে STCG দিতে হবে। 1 ইয়ার বা 365 ডেজের থেকে বেশি হলে আপনাকে LTCG দিতে হবে। STCG এবং LTCGর একটা নির্দিষ্ট ব্যান্ড আছে। বর্তমানে STCG লাস্ট ফিনান্সিয়াল ইয়ারেই যখন বাজেট পাস করেছিলেন আমাদের নির্মলতাই, এটাকে 20% করে দিয়েছেন এবং LTCG 12.5%। এইখানে আবার একটা ক্যাচ আছে। প্রতি ফিনান্সিয়াল ইয়ারে 1.25 lakhs এই অবধি যদি প্রফিট হয়, মানে ক্যাপিটাল গেইন হয়, তার উপরে ট্যাক্স লাগবে না। তার থেকে বেশি যদি হয়, যতটা বেশি হবে, ধরুন একটা ফিনান্সিয়াল ইয়ারে আপনার ক্যাপিটাল গেইন হয়েছে লং টার্ম 1.5 lakhs, তার মধ্যে 1.25 lakhs ট্যাক্স এক্সেম্পটেড, বাকি থাকলো 25K। এইটা ইন্টু 12.5%, এইটা আপনাকে ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্সগুলো কিন্তু আপনি শেয়ার মার্কেটে কেনা বেচা করছেন তখন অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যাবে এরকম নয়। বছরের শেষে
যখন জুলাই মাসে আপনি আইটিআর ফাইল করবেন 31st মার্চ অবধি যা ট্যাক্সেশন হবে সেটা আপনাকে পে করতে হবে। স্যার এনএসডিএল এর ফুল ফর্মটা বলে দেবেন? নিশ্চয়ই, এই স্লাইডটায় নিশ্চয়ই আছে। জাস্ট এ সেকেন্ড, আমি পৌঁছাই। কোথাও তো থাকা উচিত। এই যে, দেখতে পেয়েছেন? সরি, হ্যাঁ স্যার দেখতে পেয়েছি। আমি ওই স্লাইডটার থেকে আরো বেশি ডেটা এনরিচ করে এটা বানিয়েছি আর কি। এইটাতে আপনাদের সেই টার্মস গুলো আছে যেগুলো দরকার। ওকে, তাহলে শুরু করছি। শেয়ার মার্কেটের ব্যাপারে আমরা বেসিক্স টুকু জেনেছি, আইপিও শুনেছি, এফপিও শুনেছি, রাইটস ইস্যু আজকে জানবো। তার আগে আমি কিছু বলে নিই বেসিক। যখন আমরা শেয়ার পড়লাম, শেয়ারকে বা যেটা ইকুইটি বলুন, দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অর্ডিনারি আর একটা হচ্ছে প্রেফারেন্সিয়াল। অর্ডিনারিটা কি? যেখানে দেখুন আমি জাস্ট যেইটুকু বলেছি বা যেইটুকু মার্ক করে দিয়েছি ওর থেকে বেশি এক ফোঁটা পড়বেন। শুধুমাত্র এইটুকু ডিফারেন্সিয়েশন জানবেন যে প্রেফারেন্সিয়াল শেয়ার আর নর্মাল শেয়ার এই দুটোকে ডিফারেন্ট করে কে? অনলি ভোটিং রাইটস। এইখানে ভাগ বাটোয়ারা করা আছে, ইগনোর করে দেবেন। শুধু জানবেন প্রেফারেন্সিয়াল শেয়ারে ভোটিং রাইটস থাকে না, অর্ডিনারি শেয়ারসের ক্ষেত্রে ভোটিং রাইটস থাকে। এবং যদি কোনো কোম্পানি ডুবে যায়, সেই কোম্পানি যখন ডুবে যাবে তখন তার অ্যাসেটস বিক্রি করা হবে, দিয়ে সব থেকে আগে কাকে টাকা দেওয়া হবে? বন্ড হোল্ডারকে নাকি ইকুইটি হোল্ডারকে? এনিওয়ান? ইকুইটি হোল্ডারকে দেওয়া হবে। আর কেউ কিছু বন্ড বলবেন? হোল্ডার স্যার। বন্ড দুটোর হোল্ডার মধ্যে মনে কন্ট্রাডিক্ট কেন হচ্ছে? বন্ড হোল্ডার স্যার তো একটা কারণ লায়াবিলিটি। ধারগুলো তো আগে দিয়ে দেবে। রাইট, ওইটাই আমি বলেছিলাম না, বন্ড হোল্ডার আর সেফেস্ট। ওদেরকে যা প্রমিস করা হয়েছে ওটা ওদেরকে দিতে হবে। ইকুইটি মানে কি? আপনি মালিক ডুবতেই পারে। আপনি তো ওই কারণেই এসেছিলেন যে মানে পুরো দইটা খাবো, নইলে কিছুই পাবো না। এইটাই হচ্ছে ব্যাপার। ইকুইটি হোল্ডারের ক্ষেত্রে রিস্ক বেশি, গেন হওয়ার প্রবাবিলিটিটাও বেশি। তাহলে প্রথম কারা পাবে বললাম? যারা বন্ড হোল্ডার। চলে গেল। তারপরে ধরুন কিছু টাকা বেঁচে আছে, সেই অ্যাসেটটা বেচে যেই টাকাটা বাঁচলো সেইটা এবার ইকুইটি হোল্ডারসদের মধ্যে ভাগ হবে। তখন ফার্স্টে কে পাবে? প্রেফারেন্সিয়াল শেয়ার, তারপরে অর্ডিনারি শেয়ার্স। অর্ডিনারি শেয়ার্স আর দ্য লাস্ট ক্লেম ডিউরিং লিকুইডেশন। এইটা জানতে হবে একটা। 2 নম্বর, ভোটিং পাওয়ার এর ক্ষেত্রে আছে, এর ক্ষেত্রে নেই, এটুকু জানবো। আর যেহেতু এদের ক্ষেত্রে ভোটিং পাওয়ার আছে, এইটা জেনারেলি কারা? প্রোমোটার। আমরা প্রোমোটার মানে জেনারেলি ভাবি যারা ফ্ল্যাট বাড়ি বানায়, বাট প্রোমোটার মানে হচ্ছে ইনিশিয়ালি যারা স্টার্ট করে। তো এনাদের ক্ষেত্রেই বেশিরভাগ পাওয়ার থাকে। প্রেফারেন্সিয়াল শেয়ারসও শেয়ার মার্কেটে ট্রেড হয়, অর্ডিনারি শেয়ারসও এনএসসি বিএসসি তে ট্রেড হয়। আপনারা যদি কেউ শেয়ার হোল্ডার হন তাহলে দেখবেন আপনাদের মেল আসে এবং সেই মেলে বলা থাকে নেক্সট মিটিং অমুক তারিখে হবে, বা আপনি ভোট করুন, এই ভোট দিলে আপনার ওপিনিয়নটাও ওরা শুনবেন। এই দুটো জিনিস, এই তিনটে জিনিস যেগুলো বলে দিয়েছি এইটুকুই পড়বেন এখান থেকে। তারপর একটা একটু স্পেলিং মিস্টেক আছে, এটা সুইট হবে না, হবে সুইট। সোয়েট ইকুইটি, সোয়েট মানেই বুঝতে পারছেন পরিশ্রম, ঘাম, ওইভাবে বোঝানো হচ্ছে। তো যখন কোনো মানুষ কোম্পানিকে বড় করার জন্য নিজের প্রচন্ড পরিশ্রম দান করে, সেই কম্পেনসেশনে যদি ওনাকে
ডিসকাউন্টেড রেটে আমি শেয়ার হোল্ডিং প্রোভাইড করি, দ্যাট ইজ কল্ড সোয়েট ইকুইটি। আরেকবার বুঝে নিন, ধরুন এই মুহূর্তে আমরা স্মার্ট গাইডেন্স ম্যানেজ করছি, এখানে অনিন্দ্য স্যার প্রচন্ড পরিশ্রম করেন, ওইখানে অনিন্দ্য স্যারকে স্যালারি বাদ দিয়ে যদি আমরা শেয়ার দিই এবং সেটা ডিসকাউন্টেড রেটে, ধরুন আপনারা যারা পাবলিক যদি 50 টাকায় কিনতে পারে, অনিন্দ্য স্যারের কাছে অপশন আছে উনি 20 টাকায় কিনতে পারবেন। এই যে ঘটনাটা ঘটলো, এইটাই হচ্ছে সোয়েট ইকুইটি। এইবার আপনি কোশ্চেন আসতে পারেন পরে যেটা ইসব, এই দুটো সিমিলার লাগবে। আগে ইসবটা কি বলে দিই, তারপরে বলবো এই দুটো ডিফারেন্ট কিভাবে। ইসবের ফুল ফর্মটা জানতে হবে, এটা ফুল কোয়েশ্চেন আসতে পারে। এমপ্লয়ি স্টক অপশন প্ল্যান, এই দেখুন অপশন, এইটাই হচ্ছে ডিফারেন্স। ধরুন আবার সেই অনিন্দ্য স্যারের এক্সাম্পল দিই, ধরুন অনিন্দ্য স্যার খুব ভালো কাজ করছেন, কিন্তু আমার মনে হচ্ছে যে অনিন্দ্য স্যার স্মার্ট গাইডেন্স ছেড়ে বেরিয়ে যেতে পারেন, তাই ইনিশিয়ালি আমি ওনাকে শেয়ার হোল্ডিং করতে দিলাম না বা ডিসকাউন্টেড রেটে শেয়ার অ্যাভেল করতে দিলাম না। আমি বললাম আপনাকে আমি কাগজটা দিলাম, আপনি আমার অর্গানাইজেশনের সাথে 4 বছর কাটিয়ে দিন, তারপরে এই যে শেয়ারগুলো আপনাকে কাগজে দিয়েছিলাম এইগুলো আপনার কাছে ভ্যালুয়েবল হয়ে যাবে, আপনার কাছে অপশন থাকবে, তখন আপনি আমার কোম্পানির শেয়ার হোল্ডার হতে পারেন, আদারওয়াইজ আপনি এটা বেচে দিতে পারেন। মূলত ইসবটা কেন দেওয়া হয়, মূলত ফ্রি দেওয়া হয় বা অনেক সময় স্যালারির কম্পেনসেশন হিসেবেও দেওয়া হয়, মূলত ওদের লয়ালটির জন্য বা মোটিভেশনের জন্য। ওরা যেন, আমি যদি বলে দিই এই কাগজটার আজকে কোনো ভ্যালু নেই, কিন্তু যদি আপনি 4 বছর আমার ডিপার্টমেন্টে কাটিয়ে যান তাহলে এইটার ভ্যালু ধরুন 1 CR হয়ে যাবে, তাহলে জেনারেলি ও 4 বছরের আগে বেরিয়ে যাবে না, নইলে 1 CR এর লস হয়ে যাবে। এই যে টাইমটা 4 বছর, এইটাকে বলা হয় ভেস্টিং পিরিয়ড। যদি কেউ কর্পোরেটের হও তাহলে জানবে এই টার্মগুলো। এই স্যার আমি বলছি, আমি চা- আমি কর্পোরেটর নই, আমার শোনা আছে, একটু ডিস্টার্ব করছি স্যার। স্যার বলছি ওই আমি একটু কমপ্লিট করে নি তারপরে বলবেন। ওকে স্যার, ওকে স্যার, এই ডিফারেন্সটা এই দুটোর মধ্যে এটা, এই ভেস্টিং পিরিয়ডটা, যেখানে আমি ওনাকে অপশন দিলাম যে আপনি চাইলে 4 বছর পরে এটাকে এক্সারসাইজ করতে পারেন, আদারওয়াইজ আপনি যদি তার আগে বেরিয়ে যান তাহলে কিন্তু আপনার এই স্টকগুলোর কোনো ভ্যালু হবে না। আর সোয়েট ইকুইটিতে কি, আমি স্যালারির পাশে পাশেই ওনাকে দিচ্ছি, কম্পেনসেশনের একটা মিডিয়াম হচ্ছে ইকুইটি, এটাও কম্পেনসেশনের একটা মিডিয়াম, বাট নট এক্সারসাইজ রাইট নাও, 4 বছর পরে হবে। দুটোকে ডিফারেন্স করছে কি, ভেস্টিং পিরিয়ড। কি কারণে ব্যবহার করা হয়, মূলত রিটেন করার জন্য বা ওদের লয়ালটিটাই প্রুভ করানোর জন্য। এইসবটা জেনারেলি কাদেরকে ইস্যু করা হয়, যারা কোম্পানির প্রথম কিছু এমপ্লয়িজ হয়। সোয়েট ইকুইটিটা কাদের দেওয়া হয়, জেনারেলি যারা কোম্পানির বড় পদে আছে। দুজনের কিন্তু গোলটা মোটামুটি একই, যে ওনারা ওই অর্গানাইজেশনের ডেভেলপমেন্টের জন্য অনেকটা পরিশ্রম করছেন, ওই হিসেবে ওনাদের শুধু স্যালারি না দিয়ে কোম্পানির মধ্যে মালিকানা দিয়ে দাও। যদি আমার কাছে মালিকানা থাকে তাহলে আমি আরো বেশি করে পরিশ্রম করব, যাতে আমার কোম্পানিটা আগে যায়, কোম্পানি আগে গেলে আমিও আগে যাব। এইটাই হচ্ছে গল্প। এবার কে কিছু ভ্যালু অ্যাডিশন করতে চাইছিলেন বলুন। আমি স্যার উত্তর পেয়ে গেছি, যদিও আপনি ওই জানতে চেয়েছিলাম ওই যে কোম্পানির বড় পোস্টে হোল্ড করলে, আমার একজন রিলেটিভ আছে বড় পোস্টে হোল্ড করেন, ওনাকে শেয়ার দেওয়া হয়েছে আর কি, কিছু শেয়ার। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ সেইটা হ্যাঁ। আমি জানতে চাইছিলাম স্যার, এসব না সোয়েট, এবারে সোয়েট ইকুইটি আপনি না না, বলে দিয়েছেন, ইসব তো অলরেডি দেয়া পেয়ে হতে গেছি। পারে, ইসবও দেয়া হতেই পারে, ওনার কাছে কি হ্যাঁ, আছে সেটা দেখতে হবে। মানে এশিয়ান পেন্টে চাকরি করে উনি, বলছেন আমার কাছে এক্সট্রা অনেক শেয়ার থাকে, কোম্পানি থেকে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই জানতে স্বাভাবিক। চাইছিলাম। তাহলে ওটা ওকে। তাহলে স্যার একটা প্রশ্ন আছে আমার একটা। সোয়েট ইকুইটি, তাই তো স্যার? না না, আমি বলছি ওটা ইসবসও হতে পারে, ডিপেন্ড করছে যে আপনার কাছে এক্সারসাইজ করার টাইমটা কখন। যদি ওইখানেও ওইটা বলা থাকে যে 4 বছর পরে আপনি এক্সারসাইজ করতে পারবেন, তাহলে ওটা ইসবস। আচ্ছা স্যার হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যদি এই কোম্পানি এবার যদি আইপিও লঞ্চ করে সেক্ষেত্রে এই এমপ্লয়ি শেয়ার গুলো কি হয়?
এমপ্লয়ির শেয়ারগুলো আপনার ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসবে। অ্যাকচুয়ালি ইনিশিয়ালিও থাকে, কিন্তু তখন ওর কোনো ভ্যালু হয় না। মানে আপনি জানতে পারবেন না তো, যেহেতু শেয়ার মার্কেটে লিস্টেড নেই, তাহলে কি আচ্ছা আপনি এভরিডে ওটার ভ্যালু জানতে পারবেন না। যেই ওটা শেয়ার মার্কেটে চলে এলো, জেনারেলি আমাদেরকে চুনা লাগিয়ে বেশি দামেই লিস্ট করানো হয়, তখন আপনি চাইলে ওটা বেচে দিতে পারেন। কিন্তু ভেস্টিং পিরিয়ডের পরে ইসপস ততক্ষণ অবধি অ্যাক্টিভেট হবে না যতক্ষণ না আপনার ভেস্টিং পিরিয়ডটা কমপ্লিট হচ্ছে। ভেস্টিং পিরিয়ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি বেচে দিতে পারেন। আর কোম্পানি যদি আইপিও লঞ্চই না করে সেক্ষেত্রে তো তখন ওটা কোনো ভ্যালু থাকবে না। থাকবে। আইপিও না করেও গ্রে মার্কেটে কেনা বেচা করা যায়। যেমন ধরুন একটা এক্সাম্পল দিই, আরসিবি, সিএসকে, আইপিএল চলছে তাই আইপিএল এর এক্সাম্পলটাই মাথায় এলো। এই কোম্পানিগুলো কিন্তু এনএসসি বিএসসি তে লিস্টেড নয়, কিন্তু স্টিল আপনি এর শেয়ার হোল্ডার হতে পারেন। সেক্ষেত্রে কেনা বেচা করাটা অনেক কঠিন, আপনাকে ডিরেক্টলি কোনো পার্সনকে বেচতে হবে। যদি আপনার আচ্ছা মনে ধরুন আমি সুটেবল পার্সন, আমি আপনার সাথে ডিল করলাম, আপনি হয়তো সিএসকে এর ইসপস হোল্ড করেন, আমি বললাম যে এখন থালা ফর এ রিজন খুব ভালো চলছে না সিজন, তাই আমি আপনাকে 200 টাকা করে দেবো। আপনি বলে না না 250 করে লাগবে, দিয়ে দুজনের মাঝে ডিল হলো না 220 টাকা। আমি আপনাকে 220 টাকা করে যটা শেয়ার নেব টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, আমার ডিম্যাট অ্যাকাউন্ট আপনাকে শেয়ার করে দেবো, আপনি ওই পাশ থেকে ট্রেডটা এক্সিকিউট করে দেবেন। ব্যাস আমার অ্যাকাউন্টে ওটা ক্রেডিট হয়ে যাবে, আপনি টাকা পেয়ে গেলেন। কেনা বেচা করা যেতেই পারে, কিন্তু সবটাই বললাম ভেস্টিং পিরিয়ডের পরে। ওকে। হ্যাঁ বলছি বলুন। যে এই ভেস্টিং পিরিয়ডটা যে বললেন মানে যখন ইসব দেওয়া হচ্ছে তো তখন সেটার কোনো ভ্যালু নেই, ভেস্টিং পিরিয়ডের পরেই সেটা ভ্যালু পাবে? ভ্যালু আছে, ভেস্টিং পিরিয়ডের মধ্যেও আছে, বাট ইউ ক্যান নট এনক্যাশ ইট। ও আচ্ছা আচ্ছা। হুম। আর স্যার এনক্যাশ এখানে না করতে পারলে তো ওটা আপনার কাছে একটা কাগজে। স্যার এসব যেটা বললেন সেটা বললেন যে যেটা এমপ্লয়িকে স্যালারি দেওয়া হবে, স্যালারির থেকে কিছুটা অংশ এই শেয়ার হিসেবে দেওয়া হবে, তাই তো স্যার? হ্যাঁ, ইসপসও তাই, আর সোয়েট ইকুইটিও তাই। আপনাকে আচ্ছা, স্যালারি স্যালারির বাদ সাথে, দিয়ে এটা কি? হ্যাঁ হ্যাঁ। স্যালারি বাদ দিয়ে স্যালারি মানে এমন নয়, ধরুন আমি বলছি আপনার স্যালারি 12 CR পার অ্যানাম, এটাই হতে পারে আপনাকে 10 CR ক্যাশ, মানে ক্যাশ তো না, ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে আর কি, বাকি 2 CR আপনাকে ইসপস বা সোয়েট ইকুইটি দেওয়া হলো, এরকমও হতে পারে। ওইটা কিন্তু আপনার স্যালারির একটা পার্ট, সিটিসি যেটা বলে, ওর মধ্যে থাকে। হ্যাঁ স্যার, এবারে অনেকটা ক্লিয়ার হলো। তো কেউ যদি এটা মানে ডিনাই করে যে আমি নেব না এমনি কোনো শেয়ার, তো সেটা করতে পারে কি? না, আপনি নেগোশিয়েট করতে পারেন যে আমি 2 CR নেব না, 1 CR নেব না। এটা পুরোটাই কোম্পানির পলিসির উপরে সাইন করতে হয়। অ্যাকচুয়ালি আপনার সাথে যখন আপনাকে এমপ্লয়মেন্ট দেয়া হচ্ছে, তখন ওরা তো একটা কন্ট্রাক্ট সাইন করায়, সেই কন্ট্রাক্টে কি লেখা আছে তার উপরে ডিপেন্ড করে। অনেক ক্ষেত্রেই হয় সিটিসি দিয়ে দেয় এরকম 12 CR, 2 CR ওর ক্যাশ, 10 CR হচ্ছে ইসপস। সেইগুলো হয়তো প্রথম বছরে আপনি 2 CR এনক্যাশ করতে পারবেন, তারপরে বছর 5 CR, তারপরের বছর 1 CR, তারপরে বছর 2 CR, এরকম ভাবে চলে। আপনি নেগোশিয়েট করতে পারেন ডিপেন্ডিং আপন আপনাদের কোম্পানির পলিসিস আর কি। মানে স্যার এখন এক্ষেত্রেও এটা কিন্তু ম্যান্ডেটরি রিস্কি হয়ে আছে, গেছে। এখানে তো রিস্কও আছে এটা স্যার। রিস্ক আছে, গেইনও তো আছে। আপনি যদি ওলা কোম্পানির ইনিশিয়াল শেয়ার হোল্ডার হন, তাহলে আপনার 1 টাকাটা 60 টাকা হয়ে গেছে। ডিপেন্ডস আর কি, রিস্ক আছে, তাই গেইন হওয়ার প্রবাবিলিটিটাও হাই। স্যার কোম্পানি তো ম্যান্ডেটরি হয়ে ছাড়া গেছে যাবে কিনা আমি না জানি আর না। কি তাহলে, না? স্যার এটা সার্টেন সরি, অ্যামাউন্টের উপরে ম্যান্ডেটরি হয়ে গেছে কোম্পানি এটা। তো ছাড়া যাবে না, মানে আমি যদি কোম্পানি ছাড়তে চাই তো ছাড়তে পারবো না, তাই ভেস্টিং না? পিরিয়ডের পরে। আচ্ছা। তেমনি আমাদের দেশে যেরকম পয়সা, সেরকম পেনি বলা হয়
ইউকে তে না ইউএসএ তে কাদের দেশের কারেন্সি পেনি? ইউকে ইউএসএ। মোটামুটি যেরকম penny তো সব কয়েন জাতীয় এই কেউ বলে বিভিন্ন হোয়াইট কান্ট্রিতে। এটা এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি ইউজ পেনি মানে হচ্ছে যেটা ইউজলেস মানি বলতে পারেন, মানে একদম ছোট কয়েন, 1 পয়সা 2 পয়সা এরকম ওদের দেশের হিসেবে আর কি। সিমিলারলি স্টক মার্কেটে যার ভ্যালু একদম খারাপ, মানে ধরতে পারেন একদম বেকার, সেই সমস্ত কোম্পানিকে আমি বলছি পেনি স্টকস। যেমন একটা বড় ব্লু চিপ স্টক বলি, তারপরে পেনি স্টকস এর এক্সাম্পল দিচ্ছি। ব্লু চিপ স্টকটা সেরকম কিরকম? অ্যাকচুয়ালি ব্লু চিপ মানে হচ্ছে কথাটা এসছে পোকার থেকে, যারা খেলেছেন তারা জানেন বা দেখেছেন কোনো সিরিজে। পোকারে সব থেকে এক্সপেন্সিভ যে চিপ তার কালার হয় ব্লু, মানে সব থেকে ভ্যালুয়েবল চিপ। সিমিলারলি প্রতিটা দেশে স্টক মার্কেটে লিস্টেড যারা আছে তাদের মধ্যে বড় বড় কোম্পানি, বড় ইন দ্য সেন্স অফ মার্কেট ক্যাপিটালাইজেশন, আগে যেটা বলে এসছি, সেই সমস্ত বড় কোম্পানিকে বলা হয় ব্লু চিপ স্টকস। ব্লু চিপটাকে আরো ভাবে বলা হয় লার্জ ক্যাপ। এই ব্লু চিপের একটা এক্সাম্পল হচ্ছে মুকেশ আম্বানির রিলায়েন্স, জিও। পেনি স্টকস এর উদাহরণ হচ্ছে মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির রিলায়েন্স পাওয়ার। বেসিক্যালি ফালতু ফেলনা কোম্পানি, যেখানে ইনভেস্ট করলে আপনার স্টক এবং আপনার টাকা ডুবে যাওয়ার চান্সেস খুব হাই, দ্যাট ইজ কল পেনি স্টকস। ব্লু চিপ স্টকসটা কি? বড় হাতি স্টকস, যারা ধীরে ধীরে মুভমেন্ট করে। তবে অনেক ক্ষেত্রেই পেনি স্টকস কিন্তু অনেক হাই রিটার্নও জেনারেট করতে পারে। তাই সাধারণত কি হয়, স্টক মার্কেটে যারা নতুন নতুন আসে তারা কিভাবে, ধরুন আমার কাছে 1000 টাকা আছে, কোনো স্টকের দাম যদি 50 টাকা হয়, তাহলে আমি কটা কিনতে পারবো? মাত্র 20টা শেয়ার কিনতে পারবো। কিন্তু কোনো পেনি স্টক যদি 1 টাকা করে হয়, তাহলে আমি 1000টা কিনতে পারবো। 1 টাকা থেকে বেড়ে 2 টাকা হয়ে যাওয়ার চান্স 50 টাকা থেকে 100 টাকা হয়ে যাওয়ার চান্সের থেকে বেশি, মানে এটা মনে হয়। তার জন্য আমরা 1000 টাকা ইনভেস্ট করে দিই পেনি স্টকসে, যে খুব তাড়াতাড়ি 2000 টাকা হয়ে যাবে। হয় কি, এই 50 টাকার স্টকটা 500 টাকা হয়ে যায়, আর এই 1 টাকার স্টকটা 10 পয়সায় চলে আসে, দিয়ে মানুষের টাকা ডুবে যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে পেনি স্টকস 1 টাকা থেকে 137 টাকাও গেছে। বেসিক্যালি খুব ছোট ভ্যালুর স্টক, তাকে আমরা পেনি স্টকস বলবো। এই পেজটা ক্লিয়ার? আরো কিছু কোয়েরি? আচ্ছা, পেনি স্টকস গুলো কি মাইক্রো ক্যাপ কোম্পানি? নট নেসেসারিলি। মাইক্রো ক্যাপটা কিভাবে পাই? ক্যাপিটালাইজেশন কিভাবে পাই? নাম্বার অফ শেয়ার ইনটু ভ্যালু অফ শেয়ার। পেনি ক্যাপ বলছি, পেনি স্টকস only depends on value of share, not number of shares. মাইক্রো ক্যাপ কাকে বলে? দেশের প্রথম 250টা কোম্পানি এই অবধি চলে আসে। আচ্ছা, প্রথমে ডিফারেন্স করি, 1 থেকে 100 অবধি লার্জ ক্যাপ, 101 থেকে 101 থেকে এটা কত, 150 তো, হ্যাঁ 250, ঠিক আছে। 101 থেকে 250 এটা হচ্ছে মিড ক্যাপ। 250 অনওয়ার্ডস এটাকে বলে স্মল ক্যাপ। সেবির হিসেবে এইটাই ভাগ, তবে আমরা জেনারেলি বলি 500-র নিচে যেইগুলো আছে সেইগুলোকে আমরা বলি মাইক্রো ক্যাপ। বাট এইটা অফিসিয়ালি কিন্তু সেবি মানে না, মাইক্রো ক্যাপ বলে কিছু নেই। 250-র পরে যা আছে সব স্মল ক্যাপ। তো মাইক্রো ক্যাপের সাথে পেনি স্টকসের কোনো ভ্যালুর কোনো কম্প্যারিজন নেই, বিকজ
মাইক্রো ক্যাপ ডিপেন্ডিং অন নাম্বার অফ শেয়ার। আমাদের দেশের অনেক বড় বড় কোম্পানি তারা স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ, কিন্তু তারা হচ্ছে সেক্টর লিডার। যাই হোক, ওগুলো আমরা টপিকের বাইরে চলে যাচ্ছি। এক কথায় উত্তর দিলে পেনি স্টকস আর কি বলে এটাকে মাইক্রো ক্যাপ সেম নয়। ঠিক আছে, কি বলতে গিয়ে এটা শুরু করেছিলাম? হ্যাঁ, আমরা দুটো টার্ম জানবো, একটা হচ্ছে ডিভিডেন্ড আর একটা হচ্ছে প্রাইস অ্যাপ্রিসিয়েশন। ডিভিডেন্ড কাকে বলে কেউ কিছু বলতে পারবো? ডিভিডেন্ড হচ্ছে Anyone? লভ্যাংশ, মানে কতটা প্রফিট হচ্ছে সেটা ভাগ হয়ে যাবে সবারই মধ্যে, লভ্যাংশ। ধরুন ওই আমি অরুণ চায়ওয়ালা স্টলটার কথাই ভাবি। ধরুন বছরের শেষে আমার লাভ হলো 100 টাকা। ধরুন এই চা দোকানটার মালিক আমি আর অনিন্দ স্যার, দুজনের কাছেই ধরুন 50% মালিকানা আছে। 100 টাকাটা দুজনের মধ্যে ইকুয়ালি ভাগ হবে, 50 টাকা 50 টাকা। যদি 50 টাকা আমরা দুজন নিয়ে নিই, বিজনেসের বাইরে বার করে নিই, দ্যাট ইজ কল্ড ডিভিডেন্ড। শেয়ার হোল্ডারদের মধ্যে যদি প্রফিটটা ডিস্ট্রিবিউট করে দেয়, দেন দ্যাট ইজ কল্ড ডিভিডেন্ড। আর একটা কি বললাম, প্রাইস অ্যাপ্রিসিয়েশন। জেনারেলি কি করে কোম্পানিরা যত টাকা লাভ করে গোটা টাকাটাই ডিভিডেন্ড আকারে দিয়ে দেয় না। এই চাওয়ালার এক্সাম্পলটাই দিই। ধরুন 100 টাকা প্রফিট হলো, আমরা ডিসাইড করলাম শেয়ার হোল্ডার যারা যে আমরা গোটা টাকাটা ডিভিডেন্ড নেব না, আমরা মাত্র 5 টাকা করে ডিভিডেন্ড নেব। হয়ে গেল, বাকি বাঁচলো কত? 90 টাকা। এই 90 টাকা বিজনেসে ইনভেস্ট করব, যে বিজনেসটা 190 টাকা করে ফেলবো। এইটা করলে কি হলো, যেখানে আগে আমার 50%-এর দাম ছিল 50 টাকা, সেইটা এখন হয়ে গেল 90 টাকা। হ্যাঁ, কত হচ্ছে 190, সরি 95। এই যে দেখুন, প্রাইস 50 থেকে বেড়ে 95 হয়ে গেল, যেহেতু বিজনেসটা গ্রো করে গেছে। এইটাই হচ্ছে প্রাইস অ্যাপ্রিসিয়েশন। শেয়ার মার্কেটে যারা টাকা কামায় মূলত প্রাইস অ্যাপ্রিসিয়েশন দিয়ে। ওই যে ক্যাপিটাল গেইনের কথাটা বললাম না, যে 100 টাকা আজকে ইনভেস্ট করেছিলাম, 2 বছর পরে ওইটা 200 টাকা হয়ে গেছে। এই যে ঘটনাটা করলো, দিস ইজ কল প্রাইস অ্যাপ্রিসিয়েশন। যে টাকা কন্টিনিউয়াসলি কোম্পানির দাম ওঠানামা করে, ওইটাই হচ্ছে প্রাইস অ্যাপ্রিসিয়েশন। কারো ক্ষেত্রে স্যার ডেপ্রিসিয়েটও করতে পারে, সেটা এখানে লস একটা হবে। কথা বলবো স্যার। হ্যাঁ বলুন। বলছি স্যার, ডিভিডেন্ড আকারে যেমন টাকাও দেওয়া হয় মানে হ্যাঁ আনুপাতিক ভাগ হারে, তেমনি হ্যাঁ, স্যার শেয়ারও দেওয়া হয়। সেটা 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 তো দেখেছি। এটা এটা তো ডিভিডেন্ড বলা হয় তো ওটাকে, শেয়ার যেটাকে এক্সট্রা আমরা গেইন করি। শেয়ার দেয়া হয় মানে বুঝলাম না, আরেকবার বলুন। মানে আমি ধরুন 10টা শেয়ার কিনেছি, ওকে। কোম্পানির লাভ্যাংশ হলো, সেখান থেকে কোম্পানি আমাকে 1:2 আকারে মানে শেয়ার দিল, 10টার জায়গায় না আমাকে না, 20টা ওটাকে শেয়ার দিল। স্প্লিট বলে, আচ্ছা বোনাস আচ্ছা বা আচ্ছা। স্প্লিট বলে, ওটা ডিভিডেন্ড নয়। তখন আপনি দেখবেন, ধরুন আপনার কাছে একটা শেয়ারের ভ্যালু ছিল 20 টাকা, ওইটা ভাগ হয়ে গিয়ে হয়ে গেছে 10 টাকা। আপনার কাছে দুটো শেয়ার চলে এসছে, আপনার কাছে 20 টাকা ছিল, এখনো 20 টাকাই আছে। এটাকে বলা হয় স্প্লিট। অনেক ক্ষেত্রে এরকমটা হয় যে কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করে। যেমন আপনার কাছে 20 টাকার একটা শেয়ার ছিল, সরি 20 টাকা ধরুন 20টা শেয়ার ছিল, কোম্পানি বলল 4:1 রেশিওতে বোনাস ইস্যু হবে। তার মানে আপনার কাছে 20টা শেয়ার ছিল, 20টা হচ্ছে 4:1 মানে 5, মানে আপনি 20 টাকার আরো নতুন 5টা শেয়ার পাবেন। আপনি সম্ভবত এই ঘটনাটা বোঝাতে চাইলেন। এটাকে ডিভিডেন্ড বলে না, এটাকে বোনাস ইস্যু বলে। হ্যাঁ স্যার, এইটা এইগুলো কিন্তু পরীক্ষার দিক থেকে খুব বেশি ইম্পর্টেন্ট নয়। এইগুলো সব হচ্ছে যারা 1 বছরের মধ্যে কোটিপতি হতে চান তাদের জন্য ইম্পর্টেন্ট। তাই আমি খুব বেশি এগুলোতে ঢুকছি না। যেগুলো পরীক্ষায় কোশ্চেন্স আসে মূলত আমি সেইগুলো নিয়ে কাজ কারবার করছি। ওকে, এইবার বললাম ওই যে ধরুন চা দোকানটা ছোট থেকে বড় হবে। ছোট থেকে বড় হওয়ার জন্য টাকা দরকার। টাকা কিভাবে নিতে পারি? আগের দিন বলেছিলাম, ডেট হতে পারে, যেটা লোন আকারে নেব, আদারওয়াইজ
ইকুইটি হবে বা শেয়ার আকারে হবে, সেইটারই বিভিন্ন রকম ভাগ আছে। একটা ধরুন দেয়া আছে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, ভিসিএফ। ভিসিএফটা কি? ভিসিএফটা হচ্ছে একটা অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশন অনেক মানুষের থেকে টাকা তোলে। ধরুন আমি একটা এক্সাম্পল দিই। ধরুন আমরা চাইছি স্মার্ট গাইডেন্সটাকে বড় করব। আপনাদের মধ্যে ধরুন ভাস্কর হচ্ছে একটা ভিসিএফ রান করে। ভাস্করের কাছে আপনারা সবাই 10 টাকা 10 টাকা 10 টাকা করে দিয়েছেন। ধরুন ভাস্করের কাছে 100 টাকা জমেছে। ভাস্কর ওই 100 টাকা ইনভেস্ট করলো স্মার্ট গাইডেন্সে। ভাস্কর যে প্রোগ্রামটা চালাচ্ছে এইটাই হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। ও কিন্তু শুধুমাত্র নিজের টাকা ইনভেস্ট করে না, এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স, মাথায় রাখবেন। ও অনেকের টাকা ইনভেস্ট করে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, এবং ইনভেস্ট যখন করবে সে আমার থেকে শেয়ার নিতে পারে, আমার থেকে লোন হিসেবে মানে আমাকে লোন হিসেবে টাকা দিতে পারে। ওই জন্য ভিসিএফ যখন কোনো একটা জায়গায় ইনভেস্ট করে সেটা ডেট হতে পারে, ইকুইটি হতে পারে, হাইব্রিড হতে পারে। এবং যেহেতু এই ঘটনাটা যখন কোম্পানি খুব ছোট থাকে, সরি খুব ছোট থাকে, সেই মুহূর্তে ইনভেস্ট করে, সেই জন্য এটাকে বলা হয় সিড ক্যাপিটাল। সিড মানেই বুঝতে পেরেছো, খুব ছোট অবস্থা, চারা গাছ বা বড় গাছ হওয়ার আগে তাতে যারা ইনভেস্ট করে তাকে বলে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। একটা জিনিস মাথায় রাখবে, এটা হচ্ছে প্রফেশনালি রান একটা অর্গানাইজেশন, এবং এ নিজের টাকা ইনভেস্ট করে তা নয়, অনেকের অন্যের টাকা। তারপরে আসছে এঞ্জেল ইনভেস্টর। এঞ্জেল মানেই বুঝতে পেরেছো, দেবদূত একজন চলে আসছে তোমার লাইফে, ধরো এরকম ব্যাপার। স্যার হ্যাঁ বলুন। স্যার স্যার বলছি যে আপনি এক্ষুনি যেটা বললেন ওটার সাথে কি ইনভেস্টমেন্ট ব্যাংকিং জড়িয়ে মানে ওই কনসেপ্টটা? ইনভেস্টমেন্ট ব্যাংকিং অনেক কিছু করতে পারে। সে ভিসিও চালাতে পারে, সে যখন আইপিওর জন্য কোনো কোম্পানি আসবে সে সেটা ডিআরএইচপিও ফাইল করতে পারে, অনেক কিছুই পারে। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, তবে যেটা আপনি বললেন যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং, তার একটা পোর্শন অবশ্যই ভিসি চালানো হতে পারে, বাট হবেই তার কোনো মানে নেই। ঠিক আছে স্যার, যেমন ওকে ধরুন স্যার। আমাদের দেশে চায়না থেকে সফট ব্যাংক বলে একটা ভিসি ফান্ড আছে। আপনারা সবাই নিশ্চয়ই পেটিএম এর নাম শুনে থাকবেন। পেটিএম এর ফাউন্ডার হচ্ছে বিজয় শেখর শর্মা, কিন্তু ওনার কাছে যতটা শেয়ার হোল্ডিং আছে তার থেকে অনেক বেশি আছে সফট ব্যাংকের কাছে। সফট ব্যাংক হচ্ছে একটা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। এছাড়া এরকম টাইগার নামে কি কি আছে, যাই হোক অত না জানলেও চলবে, ভুলে যাচ্ছে এখন। নেক্সট যেটা বলছিলাম অ্যাঞ্জেল ইনভেস্টর। অ্যাঞ্জেল ইনভেস্টরটা কি? আবারই সেই স্মার্ট গাইডেন্সের এক্সাম্পলে আসি। ধরুন আমরা চাইলাম স্মার্ট গাইডেন্সকে বড় করব, তার জন্য ধরুন 100 টাকা দরকার। হঠাৎ করে আপনাদের মধ্যে কে আছে সামনে? শ্রেয়া। ধরুন শ্রেয়া এসে বলল, স্যার আমার কাছে 100 টাকা আছে, প্রচুর টাকা, কি করব বুঝতে পারছি না, চলুন আপনাদের বিজনেসে ইনভেস্ট করে দিই। আপনাদেরকে কেউ জানে না চেনে না বুঝতে পারছি, বাট ভাবছি হয়তো আপনারা ফিউচারে বড় হবেন, সেই জন্য ও ইনভেস্ট করলো। ও কিন্তু নিজের টাকা ইনভেস্ট করে, সেই জন্য তাকে বলা হয় এঞ্জেল ইনভেস্টর। এই দেখুন, রিচ পারসন হেল্পিং স্টার্ট আপ কোম্পানিজ আউট অফ হিজ হবি। প্রফিট হতে পারে, নাও হতে পারে, প্যাশনের জন্য হতে পারে, বাট নর্মালি টাইম পাসের জন্য হতে পারে। আচ্ছা, আমার একটা ডেটা একটু বলতে ভুল হয়েছে, সফট ব্যাংকটা চাইনিজ নয়, জাপানিজ। স্যার এঞ্জেল ইনভেস্টরটা ওই শার্ক ট্যাঙ্কের মতো? বলতে পারেন, যদি কোনো পার্সন নিজের টাকা ইনভেস্ট করেন, দ্যাট ইজ কল্ড অ্যাঞ্জেল ইনভেস্টর, বা এই ঘটনাটাকে বলা হয় অ্যাঞ্জেল ইনভেস্টিং। যেমন এখানে ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আরবান ল্যাডার বলে একটা অ্যাপ আছে, তাতে রতন টাটা ইনভেস্টমেন্ট করেছিলেন। বা ধরুন ওই যে অ্যাপটার নাম কি, শেয়ার হোল্ডিং আছে আপস্টক্স, আপস্টক্সে রতন টাটা একজন অ্যাঞ্জেল ইনভেস্টর। এটাও কিন্তু ডেট হতে পারে, ইকুইটি হতে পারে, হাইব্রিড হতে পারে, এবং এক্ষেত্রে ট্যাক্সও লাগে, স্বাভাবিক ব্যাপার, ওদের যেহেতু প্রফিট হচ্ছে। কথা হচ্ছে এনারা কেন ইনভেস্ট করবেন,
কারণটা এখানে লিখে দিয়েছি। প্রফিট হতে পারে, প্যাশন হতে পারে, টাইম পাস হতে পারে। কথা হচ্ছে অ্যাজ এন কোম্পানি, ধরুন আরবান ল্যাডার এই অ্যাঞ্জেল ইনভেস্টরের থেকে টাকা নেবে কেন? যদি আমি বলি অ্যাজ এন কোম্পানি, দেখুন আমার সাথে রতন টাটা স্যার যুক্ত আছেন, তার মানে কি আমার ইমেজটা অনেকটা ভালো হয়ে গেল না? অনেক ক্ষেত্রে টাকার দরকারও হ্যাঁ, থাকে না, অ্যাসুরেন্স পাবে সবাই। তার বদলে আমরা অ্যাঞ্জেল ইনভেস্টরকে টেনে আনি শুধুমাত্র পরিচিতি পাওয়ার আশায়। নেক্সট, কর্পোরেট স্ট্র্যাটেজিক ইনভেস্টর। স্ট্র্যাটেজিক, আমি অলরেডি আমার মাথায় কিছু মোটিভ নিয়ে চলছি, সেই অনুযায়ী আমি ইনভেস্টমেন্ট করছি, তখন ওটা কর্পোরেট স্ট্র্যাটেজিক ইনভেস্টর বলে। সেই মোটিভটা কি কি হতে পারে? হতে পারে আমি ওকে অ্যাকোয়ার করতে চাই, হতে পারে সে কিন্তু কম্পিটিটর হিসেবে একে নষ্ট করে দিতে চায়। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিই, ডমিনোস পিৎজা আর ধরুন পপয়েস পিৎজা। ডমিনোস পপয়েসে খুব বেশি বেশি করে ইনভেস্ট করলো, দিয়ে ধরুন 75% শেয়ার হোল্ডার ডমিনোস হয়ে গেল। এবার ডমিনোস যা খুশি করতে পারে পপয়েসের সাথে, ও চাইলে এই ব্র্যান্ডটাকে ডিস্ট্রয় করে দিতে পারে, চাইলে এটার সাথে মার্জ করে নিতে পারে, চাইলে পপয়েসের দাম অনেক কম করিয়ে ডমিনোজের থেকে পপয়েসের সেল বাড়িয়ে দিতে পারে। এই যে ঘটনাগুলো, এইটাই হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজিক ইনভেস্টর। অনেক ডিটেলসে বলছি, আপনারা বলুন বুঝতে পারছেন কি পারছেন না, কিছু সমস্যা হচ্ছে? স্যার হাইব্রিড জিনিসটা আরেকবার বলবেন কি? ডেফিনেটলি। হাইব্রিড মানে কি? সংমিশ্রণ, একাধিক জিনিস থাকবে। যদি টাকাটা কমপ্লিটলি লোন আকারে দিই, দেন দ্যাট ইজ কল্ড ডেট, যেখানে আমি রেট অফ ইন্টারেস্ট একটা পাবো। হতে পারে ওটা ইকুইটি, মানে আমি মালিকানা পাবো, শেয়ার হোল্ডার হয়ে যাব। হতে পারে আমি বোথ নিয়েছি, ধরুন আমি 100 কোটি টাকা ইনভেস্ট করলাম, তার মধ্যে 50 CR দিলাম ডেট, যেখানে আমার একটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট পাবো, বাকি 50% বা 50 CR সেটা আমি ওর কাছ থেকে মালিকানা নিলাম। যখন ডেট আর ইকুইটি দুটো থাকবে, দ্যাট ইজ কল্ড হাইব্রিড। ওকে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই স্লাইড অব্দি আর কারো কিছু কোয়েশ্চেন? নইলে আমি নেক্সট স্লাইডে চলে যাব কিন্তু। আশা করি ইকুইটির বেসিক টার্মসের ওপরে যে ভিডিওটি আমরা প্রোভাইড করলাম সেটি তোমাদের খুব ভালো লেগেছে। এই রকমই ইকোনমিক্স এবং আদার সমস্ত সাবজেক্ট